হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইওর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিকে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, ভারতের কোন মৃত্তিকা ব্যাসাল্ট লাভার ক্ষয়ের ফলে নির্মিত হয়েছে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রেগুর মৃত্তিকা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে। রেগুর মৃত্তিকা বা কালো মাটি নামেও পরিচিত, এটি মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং তুলো চাষের জন্য সর্বশ্রেষ্ঠ মাটি হচ্ছে এই রেগুর মাটি। ভারতের মোট 8 প্রকারের মাটি পাওয়া যায়। এটিও তোমরা মনে রাখবে, কয় প্রকার মাটি পাওয়া যায় ভারতে? 8 প্রকার। পরের প্রশ্নটি দেখো, 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, কংগ্রেসের কোন অধিবেশনে সলিল সত্যাগ্রহ আন্দোলনের অধিকার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে লাহোর অধিবেশন। এর পাশাপাশি মনে রাখবে 1929 সালের লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, হরিজন সেবক সংঘ এর প্রথম সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ঘনশ্যাম দাস বিড়লা। এর সাথে তোমরা মনে রাখবে, একে সংক্ষেপে জিডি বিড়লা বলা হয়। মহাত্মা গান্ধী 1932 সালের অস্পৃশ্যতা দূরীকরণের জন্য এই সংগঠন গড়ে তুলেছিলেন। কিসের জন্য গড়ে তুলেছিলেন? অস্পৃশ্যতা দূরীকরণের জন্য। পরের প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি উইনস্টন চার্চিল। এর পাশাপাশি মনে রাখবে, ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন ভারতের স্বাধীনতার সময়কার প্রধানমন্ত্রী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় লর্ড চেমসফোর্ড ছিলেন গভর্নর জেনারেল। তাহলে সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। আর ভারতের স্বাধীনতার সময়কার প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের কোন রাজ্যে ফুলহর হ্রদ অবস্থিত? তাই ফুলহর হ্রদ অবস্থিত উত্তরপ্রদেশে। এর সাথে সাথে তোমরা দেখে নাও, ভারতের বৃহত্তম বৃষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ, এটি কাশ্মীরে অবস্থিত। এবং বৃহত্তম লোনা জলের হ্রদ যদি বলা হয়, সেটা হয়ে যাবে চিল্কা হ্রদ, এটা উড়িষ্যাতে অবস্থিত। তাই এক্সট্রা পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, হেলোফাইটস উদ্ভিদ কোন মাটিতে সব থেকে ভালো জন্মায়? রাইট অ্যান্সার হয়ে যাবে ক্ষারীয় মৃত্তিকা, লোনা বা ক্ষারীয় মৃত্তিকা। এর পাশাপাশি মনে রাখবে, লোনা বা ক্ষারীয় মাটিতে জন্মায় এমন উদ্ভিদদের হেলোফাইটস বলা হয়, যেমন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বা মাঝরাতের সূর্য কোথায় দেখা যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তর মেরুতে। এর পাশাপাশি আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। উত্তর মেরু বা সুমেরু অঞ্চলে গ্রীষ্মকালে মাঝরাতেও সূর্য দেখা যায় বলে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং। এর সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে। 1897 সালে দার্জিলিং এর সিদ্রাপং এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। সালটিও মনে রাখবে, 1897 সালে দার্জিলিং এর কোথায় হয়েছিল? সিদ্রাপং এ প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, উত্তরপ্রদেশের রানী লক্ষ্মীবাই বাঁধ কোন নদীর ওপর নির্মিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি
বেতোয়া নদী। এর পাশাপাশি মনে রাখবে ঝাঁসির কাছে বেতোয়া নদীর ওপর এই বাঁধটি অবস্থিত, যা সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি যমুনার উপনদী নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে রামগঙ্গা। এটি কিন্তু যমুনা নদীর উপনদী নয়। এর পাশাপাশি মনে রাখবে কেন, বেতোয়া, চম্বল যমুনা নদীর উপনদী, কিন্তু রামগঙ্গা হলো গঙ্গার একটি প্রধান উপনদী। তাহলে এটি কার উপনদী সেটিও মনে রাখবে, গঙ্গা নদীর উপনদী, প্রধান উপনদী হচ্ছে রামগঙ্গা। পরের প্রশ্নটি দেখো, 11 নম্বর প্রশ্ন কি রয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে বঙ্গোপসাগর। এর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে। এটি বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ। এর রাজধানী পোর্ট ব্লেয়ার। 12 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সংসদের উভয় কক্ষের সদস্য। এর পাশাপাশি তোমরা মনে রাখবে উপরাষ্ট্রপতির নির্বাচন লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যের নির্বাচিত ও মনোনীত মাধ্যমে সম্পন্ন হয়। পরের প্রশ্নটি দেখো, 13 নম্বর প্রশ্ন, সংবিধানকে একটি পবিত্র দলিল কে বলেছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। এর পাশাপাশি মনে রাখবে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তাকে সংবিধানের জনকও বলা হয়। পরের প্রশ্নটি দেখো, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ভিত্তি কোনটি নয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি জরুরি অবস্থা ঘোষণার ভিত্তি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অভ্যন্তরীণ অশান্তি। এর সাথে সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে। 44তম সংশোধনীর মাধ্যমে অভ্যন্তরীণ অশান্তি শব্দটির বদলে সশস্ত্র বিদ্রোহ অন্তর্ভুক্ত করা হয়েছে। কত নম্বর ধারায়? 352 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন দেখো, ভারতে আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, একবারও নয়। এর সাথে তোমরা মনে রাখবে সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন, যা ভারতের এখনো প্রয়োজন হয়নি। পরের প্রশ্নটি দেখো, 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে চূড়ান্ত অনুমোদন কে দেয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এনডিসি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে জাতীয় উন্নয়ন পরিষদ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সালের 6 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, 17 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতে দরিদ্রের সীমা নির্ধারণের ভিত্তি কি? রাইট অ্যান্সার হয়ে যাবে পারিবারিক ভোগের ব্যয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে পরিবার কতটুকু ক্যালোরি বা প্রয়োজনীয় জিনিস ভোগ করছে তার খরচের ওপর ভিত্তি করে দারিদ্র্য মাপা হয়। পরের প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন যন্ত্র রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাটারি। এর সাথে তোমরা মনে রাখবে ব্যাটারির ভেতরে থাকা রাসায়নিক পদার্থ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। পরের প্রশ্ন দেখো, রাতে কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিম গাছ। এর সাথে তোমরা মনে রাখবে রাতে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। নিমের মতো ঘন পাতাওয়ালা গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট হতে পারে। পরের প্রশ্নটি দেখো, 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, দেশলাই বা মাচিস কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জন ওয়াকার। এর পাশাপাশি মনে রাখবে 1826 সালে ব্রিটিশ রসায়নবিদ জন ওয়াকার প্রথম ঘর্ষণের মাধ্যমে জ্বলে ওঠা দেশলাই কাঠি তৈরি করেন।
তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।